হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি। শুভ সকাল। দুর্দান্ত জিকে প্র্যাকটিস ক্লাস। আজ আমাদের যে পর্ব, সেই পর্বে গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর অবশ্যই থাকছে। সমস্ত স্টুডেন্টকে বলবো প্রতিদিন রুটিন ওয়াইজ ক্লাস দেখতে হলে টিডব্লিউএস একাডেমি চ্যানেল এবং দ্য ওয়ে অফ সলিউশন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, এবং সমস্ত রুটিন ভিত্তিক ক্লাসের লিঙ্ক প্রথমেই পেতে টেলিগ্রাম চ্যানেল দ্য ওয়ে অফ সলিউশনে যুক্ত হয়ে যাবে। টিডব্লিউএস একাডেমি অ্যাপ ডাউনলোড না করলে ডাউনলোড করে নেবে। সেখানে তোমরা বিভিন্ন ফিচার্সের মাধ্যমে আমাদের কাছ থেকে পেইড ব্যাচে ক্লাস করার সুযোগ পাবে, এবং ফ্রি মক টেস্ট, ফ্রি ক্লাস প্রভৃতি কিন্তু আমাদের টিডব্লিউএস একাডেমিতে আপলোড করা হয়। সমস্ত পিআইকিউস প্রশ্ন তোমরা সেখানে ফ্রিতে অ্যাভেলেবেল পাবে। তো অবশ্যই এভরিওয়ান ডু ডাউনলোড টিডব্লিউএস একাডেমি অ্যাপ। ফার্স্ট প্রশ্ন, চৌসার যুদ্ধে শেরশাহ সুরি কাকে পরাজিত করেছিলেন? ফার্স্ট প্রশ্ন, শেরশাহ সুরি। এই শেরশাহ সুরি কে ছিলেন? প্রথমত শেরশাহ সুরি তিনি তার প্রথম, যদি আমরা দেখি, তিনি মুঘল সাম্রাজ্যের মাঝে দিল্লিতে সুরি বংশের প্রতিষ্ঠা করেছিলেন, এবং একটা সার্বভৌম শাসক বা শাসক হিসাবে তিনি শাসন কার্য পরিচালনা করেছিলেন দিল্লিতে। এবারে দেখো, দিল্লিতে মুঘল একজন শাসককে তিনি পরাজিত করেছিলেন, যার নাম হচ্ছে হুমায়ুন। হুমায়ুনের সাথে তিনি পরপর 2 বছরে 2টো যুদ্ধ লড়েছিলেন। প্রথম যুদ্ধ হচ্ছে চৌসার যুদ্ধ, যেই যুদ্ধটা শেরশাহ সুরি 1539 সালে লড়েছিলেন হুমায়ুনের বিরুদ্ধে, এবং তিনি হুমায়ুনকে পরাজিত করেছিলেন। এরপরে আবারও তিনি 1540 সালে গিয়ে কনৌজের যুদ্ধে হুমায়ুনকে দ্বিতীয়বার পরাজিত করেন। তো কনৌজের যুদ্ধ কবে হয়? 1540 সালে কনৌজের যুদ্ধ হয়েছিল। দুটো যুদ্ধ খুব দারুণ ইম্পর্টেন্ট, খুব ভালো করে জেনে রাখবে। দুটো যুদ্ধই কিন্তু শেরশাহ সুরি হুমায়ুনের বিরুদ্ধে লড়েছিলেন, 39 আর 40-এ। এরপরে তিনি 1540 থেকে, একটা জিনিস মনে রাখবে, শেরশাহ সুরি তিনি 1540 থেকে 1545 সাল পর্যন্ত দিল্লিতে শাসন করেছিলেন, বা মুঘল সাম্রাজ্যের মাঝখানে সুরি বংশের তিনি শাসক ছিলেন। পরে কোন শহরটি হুমায়ুন দিল্লিতে নির্মাণ করেছিলেন? মুঘল সম্রাট হুমায়ুন সম্পর্কে আমি এক্ষুনি বলছিলাম। সেই মুঘল সম্রাট হুমায়ুন, ইনি ভারতের দ্বিতীয় মুঘল সম্রাট ছিলেন। প্রথমে ছিলেন কি বাবরের পরে কে আসে? বাবরের পরে মুঘল সম্রাট হয়েছিলেন হুমায়ুন। তো বাবরের পরে যে এই হুমায়ুন মুঘল সম্রাট হয়েছিলেন, এই হুমায়ুন তিনি মুঘল সম্রাট হওয়ার পরে তিনি দিল্লিতে একটা শহর নির্মাণ করেছিলেন, যেটার নাম হচ্ছে দিনপানাহা শহর। দিনপানাহা শহরটা তাহলে কোথায় নির্মাণ করে? দিল্লিতে তিনি। নেক্সট প্রশ্ন, হ্যাপি প্লাস কনসাল্টিং এর 2025 সালের ইন্ডিয়ান হ্যাপিনেস রিপোর্ট ইন্ডেক্স অনুযায়ী ভারতের সবচেয়ে সুখী বা হ্যাপি রাজ্য কোনটি? হ্যাপি প্লাস কনসাল্টিং এরা সম্প্রতিকালে 2025 সালের ইন্ডিয়ান হ্যাপিনেস ইন্ডেক্স বার করেছে। এতে ভারতের সবচেয়ে সুখী রাজ্য হচ্ছে হিমাচল প্রদেশ রাজ্য, সব থেকে সুখী রাজ্যের তালিকায় প্রথমে রাখা হয়েছে। এরপরে আরও একটা জিনিস দেখো, আরও একটা ইম্পর্টেন্ট প্রশ্ন বলে রাখি। এটা তো ভারতের রাজ্যগুলোর ইন্ডেক্স বা ভারতের রাজ্যগুলোর র্যাঙ্ক। যদি বিশ্বের বুকে ভারতের র্যাঙ্ক ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে কত বলা হয়, তো তখন কি উত্তর হবে বলো তো দেখি? ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স, ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স এটা 147 দেশের মধ্যে 2025 সালে বার করা হয়েছে। 147টি দেশের ভিতরে ভারতের র্যাঙ্ক হয়েছে 118। ইন্ডিয়ার র্যাঙ্ক কত? ইন্ডিয়া র্যাঙ্ক করেছে 118, 147টি দেশের মধ্যে। মাথায় ঢুকেছে? ইম্পর্টেন্ট, এটা খুব গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন আমাদের প্রশ্ন 4, আপেলে কোন অ্যাসিডের উপস্থিতি থাকে? আপেলে কোন অ্যাসিড থাকে? আপেলে সাধারণত যে অ্যাসিড থাকে সেটা হচ্ছে ম্যালিক অ্যাসিড, আপেলে থাকে। পরেরটা, সুভাষচন্দ্র বসু কবে ফরওয়ার্ড ব্লক গঠন করেন? ফরওয়ার্ড ব্লক পলিটিক্যাল পার্টি সুভাষচন্দ্র বসু কবে গঠন করেন?
সুভাষচন্দ্র বসু তিনি প্রথমে জাতীয় কংগ্রেসের সদস্য ছিলেন, কিন্তু পরবর্তীতে তিনি জাতীয় কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে নতুন একটা নিজস্ব পলিটিক্যাল পার্টি তৈরি করেছিলেন, যেটার নাম হচ্ছে ফরওয়ার্ড ব্লক। এই পার্টিটা তিনি তৈরি করেছিলেন 1939 সালে। খুবই গুরুত্বপূর্ণ এবং ভেরি ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন। এ পর্যন্ত যারা ক্লাসে এখনো লাইক করোনি, দ্রুত ক্লাসটিতে লাইক করে ফেলো এবং ক্লাসটিকে বন্ধুদের কাছে একটু শেয়ার করবে। বর্তমানে ভারতীয় নাগরিকদের পালনীয় মৌলিক কর্তব্য সংখ্যা কত? মৌলিক কর্তব্য বা ফান্ডামেন্টাল ডিউটিস, বর্তমানে ভারতের সংবিধানে 11টি মৌলিক কর্তব্য আছে। এই মৌলিক কর্তব্যগুলো ভারতের সংবিধানের 51 এ ধারাতে উপস্থিত আছে। এগারোটি মৌলিক কর্তব্য। প্রশ্ন 7, পরের প্রশ্ন, বায়ুমণ্ডলের কোন স্তরে ওজোন গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করতে পারে? আগের দিনই বলেছিলাম ওজোন গ্যাস অতিবেগুনি রশ্মি শোষণ করে থাকে। আলট্রাভায়োলেট রে, যেটা আমরা চোখে দেখতে পাই না, খুবই ক্ষতিকারক একটা রশ্মি, যে রশ্মিটার কারণে আমাদের যদি প্রাণীকুল বা প্রাণী জগতে এই রশ্মিটা সরাসরি এসে পড়ে বা প্রাণীরা এই রশ্মিটা সরাসরি শোষণ করে, তাহলে কিন্তু প্রাণীদের ক্ষেত্রে স্কিন ক্যান্সার হওয়ার চান্স খুব বেশি থাকে। মানুষের তো স্কিন ক্যান্সার হওয়ার প্রচুর চান্স থাকে। তো স্কিন ক্যান্সার হবে যদি ওজোন স্তর এই গ্যাসটাকে অতিবেগুনি রশ্মিটাকে শোষণ না করে, তাহলে আমাদের প্রচুর ক্ষতি হবে। তো ওজোন স্তর এই গ্যাসটাকে শোষণ করে এবং এটা আমাদের বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে। স্ট্র্যাটোস্ফিয়ার তোমরা নিশ্চয়ই জানো, এটা ঠিক ট্রোপোস্ফিয়ারের উপরে অবস্থিত একটি স্তর। এটা বায়ুমণ্ডলের দ্বিতীয় স্তর বায়ুমণ্ডলের, যে স্তরটাকে আমরা অনেক সময় বলে থাকি শান্ত মণ্ডল। এই স্তরটাকে বলা হয় কি? শান্ত মণ্ডল বলা হয়, কারণ এই স্তরে কোনো ঝড় ঝঞ্ঝা ইত্যাদি হয় না। মাথায় ঢুকেছে? শান্ত মণ্ডল কাকে বলবো? স্ট্র্যাটোস্ফিয়ারকে বলবো। গৌতম বুদ্ধ কোথায় ধর্মচক্র প্রবর্তন করেন? এটাও একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। গৌতম বুদ্ধ তার ধর্মচক্র কোথায় প্রবর্তন করেন? এই প্রশ্নগুলো আমরা আগেও প্র্যাকটিস করেছি, তবুও এটা বারবার আমাদের প্র্যাকটিস করতে হবে ইম্পর্টেন্ট হিসাবে। সহজ মনে হলেও এই প্রশ্নগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট। গৌতম বুদ্ধের সাথে যুক্ত কিছু স্থানের নাম মনে রাখবে। প্রথমত তার জন্মস্থান গৌতম বুদ্ধের। গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়? গৌতম বুদ্ধের জন্মস্থান হচ্ছে লুম্বিনী উদ্যানে। লুম্বিনী নামক উদ্যানে তার জন্ম হয়। আচ্ছা, এটা তার জন্মস্থান। আচ্ছা, তার বাসস্থল কোনটি ছিল? বাসস্থল ছিল কোথায় জানো? তার বাসস্থল ছিল কপিলাবস্তু, যেটা নেপালে পড়ে। সেই কপিলাবস্তুতে তিনি বাস করতেন, এটা তার বাসস্থল। এরপরে তিনি বোধিবৃক্ষের নিচে, বোধিবৃক্ষের নিচে তিনি তার দিব্য জ্ঞান অর্জন করেছিলেন বা তপস্যা করেছিলেন, সেটা একটা গুরুত্বপূর্ণ স্থল। এবং তার ধর্মচক্র প্রবর্তন, এটা একটু মনে রাখবে, ধর্মচক্র প্রবর্তন কোথায় হয়েছিল? তার ধর্মচক্র প্রবর্তন হয় সারনাথে। ইম্পর্টেন্ট স্থান এটা, সারনাথে তার ধর্মচক্র প্রবর্তন হয়। আরো একটা স্থানের নাম মনে রাখবে, যে স্থানে তার মৃত্যু হয়েছিল, তার মানে যেটাকে আমরা সাধারণত মহাপরিনির্বাণ বলি, যেখানে তিনি নির্বাণ লাভ করেছিলেন, সেই নির্বাণের স্থান হচ্ছে তার মহাপরিনির্বাণ ঘটেছিল কুশীনগরে। এগুলো খুব ইম্পর্টেন্ট কিছু স্থানের নাম যেগুলো গৌতম বুদ্ধের সাথে যুক্ত। তো আমরা এখানে সারনাথ অ্যান্সার করব। এখানে তিনি তার প্রথম ধর্মচক্র প্রবর্তন করেছিলেন 5 জন শিষ্যের মধ্যে তিনি এই ধর্মটা প্রবর্তন করেন। নেক্সট আমাদের প্রশ্ন 9, ক্রিসমাস দ্বীপ কোন মহাসাগরে অবস্থিত? ক্রিসমাস দ্বীপ, এটা সম্প্রতি খবরের শিরোনামে ছিল এই দ্বীপটা। সো এটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবে আমরা পড়ে রাখতে পারি, ইম্পর্টেন্ট। এরকম দ্বীপ রিলেটেড প্রশ্ন অনেক সময় আসে পরীক্ষাতে। হ্যাঁ, হাওয়াই দ্বীপ কোথায়,
তারপরে জাভা দ্বীপ কোথায়, আমাদের প্রশ্ন এসেছিল সুবা বলে যে দেশটা আছে, এই সুবা দেশটা কোথায় অবস্থিত আছে। হ্যাঁ, এইরকম ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে পরীক্ষায়। মাদাগাস্কার কোথায়, মরিশাস কোথায়, সিসিলি দ্বীপ কোথায় অবস্থিত আছে, এমন প্রশ্ন খুব পেয়েছি আমরা পরীক্ষাতে। আগেও প্রিভিয়াস ইয়ারে এই ধরনের প্রশ্ন এসেছে। তো ক্রিসমাস দ্বীপ এটা ভারত মহাসাগরে অবস্থিত একটি দ্বীপ, ক্রিসমাস দ্বীপ। নেক্সট, বাল্মীকি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? বাল্মীকি জাতীয় উদ্যান কোন রাজ্যে আছে? কোথায় আছে বাল্মীকি জাতীয় উদ্যান? অ্যান্সার হচ্ছে বিহারে অবস্থিত জাতীয় উদ্যান হচ্ছে বাল্মীকি। উপ্পালাপু শ্রীনিবাস, বা এনাকে আমরা সংক্ষেপে বলে থাকি ইউ শ্রীনিবাস, ইউ শ্রীনিবাস, ইনি যে জন্য বিখ্যাত, কিসের জন্য বিখ্যাত? ইউ শ্রীনিবাস, প্রথমত মনে রাখবে ইনি একজন কর্ণাটকী সঙ্গীত শিল্পী, কর্ণাটকী সঙ্গীত শিল্পী তিনি। তো কর্ণাটকের সঙ্গীত শিল্পী ইউ শ্রীনিবাস আসলে যুক্ত কিসের সাথে? ম্যান্ডোলিন বাদ্যযন্ত্র বাজানোর সাথে তিনি যুক্ত, ম্যান্ডোলিন বাজান তিনি। কুচিপুড়ি নৃত্যের উদ্ভব কোন রাজ্যে? ভারতের একটি শাস্ত্রীয় নৃত্য কুচিপুড়ি। আমি খুব ইম্পর্টেন্ট বলবো এই প্রশ্নটা, কুচিপুড়ি নৃত্য। আমি প্রতিটা আমাদের ইউটিউব ক্লাসে আমি এই প্রশ্নটাকে রাখি, প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং প্রতিটা শাস্ত্রীয় নৃত্যই খুবই ইম্পর্টেন্ট। কুচিপুড়ি নৃত্য দক্ষিণ ভারতের একটি শাস্ত্রীয় নৃত্য, এর উদ্ভব হয়েছে অন্ধ্রপ্রদেশে। আমরা কিছু এরকম নৃত্য সম্পর্কে দেখব, শাস্ত্রীয় নৃত্য সম্পর্কে। শাস্ত্রীয় নৃত্য এবং সেগুলির উদ্ভবের স্থান বা রাজ্য, এইগুলো সম্পর্কে একটু জেনে রাখতে হবে। শাস্ত্রীয় নৃত্যের ভিতরে প্রথমে কথাকলি কেরল রাজ্যে, মোহিনীআট্টম কেরল রাজ্যে, কেরালা রাজ্যে, ভারতনাট্যম তামিলনাড়ুতে, কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশে, ওড়িশি নৃত্য ওড়িশা রাজ্যে, মণিপুরি মণিপুর রাজ্যে, সাত্রিয়া আসাম রাজ্যে এবং কত্থক নৃত্য উত্তরপ্রদেশ রাজ্যে। এগুলো হচ্ছে ভারতের কিছু শাস্ত্রীয় নৃত্য বিভিন্ন রাজ্যের। 8টি শাস্ত্রীয় নৃত্য আমাদের ভারতে সঙ্গীত নাট্য একাডেমি দ্বারা স্বীকৃত 8টি শাস্ত্রীয় নৃত্য আছে। তো 8টি নৃত্য খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট, সবকটা আমাদের মুখস্থ রাখতে হবে। বিশেষ করে দক্ষিণ ভারতের নৃত্যগুলো থেকে বেশি প্রশ্ন আসে, কোথাকার নৃত্য, আর এখানে কত্থক নৃত্যটাও খুবই ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে নাপ্তা ঝাঁকড়ি জলবিদ্যুৎ প্রকল্প কোন নদীর উপর অবস্থিত? ভারতবর্ষের একটি জলবিদ্যুৎ প্রকল্প নাপ্তা ঝাঁকড়ি। কোথায় আছে এটা? এটা শতদ্রু নদীর উপরে অবস্থিত একটি জলবিদ্যুৎ প্রকল্প, এবং এটা রাজ্য হিসাবে হিমাচল রাজ্যের মধ্যে পড়ে থাকে, হিমাচল রাজ্যে এটা অবস্থিত। নেক্সট কোশ্চেন, দ্রব্য ও পরিষেবা কর জিএসটি ভারতে প্রবর্তন করেন অর্থমন্ত্রী অরুণ জেটলি, স্মৃতি ইরানি, নির্মলা সীতারামন এবং নরেন্দ্র মোদী। দেখো, জিএসটি গুডস অ্যান্ড সার্ভিসেস ট্যাক্স 2017 সালে চালু হয় বা প্রবর্তিত হয়। তো 2017 সালে যখন চালু হয়, তিনি বা সেই সময় অর্থমন্ত্রী কে ছিলেন? অর্থমন্ত্রী অ্যাকচুয়ালি জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান হয়। জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান যিনি হন, তিনি হচ্ছেন অর্থমন্ত্রী। তো প্রথম আমরা বলতে পারি জিএসটি কাউন্সিলের প্রথম চেয়ারম্যান কে ছিলেন? অবভিয়াসলি তিনি ছিলেন অরুণ জেটলি। তিনি প্রয়াত হয়েছেন অরুণ জেটলি। সেই অরুণ জেটলি ভারতের যখন অর্থমন্ত্রী ছিলেন তখন জিএসটিটা চালু হয়। বর্তমানে নির্মলা সীতারামন অর্থমন্ত্রী আছে, তো আমরা বলতে পারি জিএসটি কাউন্সিলের চেয়ারম্যান অর্থমন্ত্রী বর্তমানে। তাহলে জিএসটি কাউন্সিলের চেয়ারম্যানকে আমরা বলবো সেটা হচ্ছে নির্মলা সীতারামন। আচ্ছা, অরুণ জেটলির নামে একটা স্টেডিয়াম আছে, দিল্লিতে একটা স্টেডিয়াম আছে অরুণ জেটলি নামে, ঠিক আছে, অরুণ জেটলি স্টেডিয়াম। এটার আগের নাম ছিল ফিরোজ শাহ কোটলা স্টেডিয়াম, কিন্তু এটার নাম পরিবর্তন করে অরুণ জেটলি স্টেডিয়াম করে দেওয়া হয়েছে বর্তমানে। ভিটামিন বি1 এর রাসায়নিক নাম কি? ভিটামিন বি1 এর অভাবে বেরি বেরি রোগ হয়।
কার অভাবে বেরি বেরি রোগ হয়? ভিটামিন B1 এর অভাবে বেরি বেরি রোগ আমরা দেখব হয়ে থাকে। তো ভিটামিন B1 এর আসলে রাসায়নিক নাম হচ্ছে থিয়ামিন বা থায়ামিন। এছাড়া ফাইলোকুইনোন তোমরা সকলেই জানো, ভিটামিন K, ফলিক অ্যাসিড ভিটামিন B9 এবং রাইবোফ্লাভিন ভিটামিন B2 এর রাসায়নিক নাম। অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন প্রথম কোন ভারতীয়? প্রথম ভারতীয় যিনি অর্থনীতিতে নোবেল পেয়েছিলেন তিনি হচ্ছেন বাঙালি অর্থনীতিবিদ অমর্ত্য সেন। অমর্ত্য সেন 1998 সালে অর্থনীতিতে নোবেল পায়। নেক্সট, সোলার প্যানেলে সূর্যের কোন শক্তির রূপান্তর হয়? সোলার প্যানেলে সূর্যের কোন শক্তিটা রূপান্তর হয়ে থাকে? সোলার প্যানেলে তাপ শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হয়, আলোক শক্তি বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হয়, যান্ত্রিক শক্তি তাপ শক্তিতে, নাকি বৈদ্যুতিক শক্তি তাপ শক্তিতে? এখানে কিরূপ শক্তির পরিবর্তন হয়? সোলার প্যানেলে শক্তির পরিবর্তন কিরূপ হয়? আলোক শক্তি থেকে বিদ্যুৎ শক্তিতে রূপান্তর হয়ে থাকে সোলার প্যানেল। তো এখানে অপশন বি ইজ রাইট অ্যান্সার। সূর্যের যে আলোক শক্তি থাকে সেটা বিদ্যুৎ শক্তিতে কনভার্ট হয়, এটাই হচ্ছে সোলার প্যানেল। পরের প্রশ্ন, ভারতের ইক্ষু উৎপাদনে প্রথম স্থান অধিকার করে কোন রাজ্য? ইক্ষু মানে বুঝতে পারছো, ইক্ষু মানে কি? ইক্ষু মানে হচ্ছে আখের কথা বলা হচ্ছে, আখ, সুগার কেন। ইক্ষু খুব বেশি পরিমাণে উৎপাদন করে থাকে উত্তরপ্রদেশ রাজ্য ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করে ইক্ষু উৎপাদনে। রাজ্যসভার সদস্য পদপ্রার্থী হতে চাইলে কমপক্ষে কত বছর বয়স হওয়া প্রয়োজন? কেউ যদি রাজ্যসভার পদপ্রার্থী হতে চায় তাহলে তার বয়স কমপক্ষে কত হওয়া প্রয়োজন? গুড। অ্যান্সার কি হবে? রাজ্যসভার সভাপতি হতে চাইলে, মাফ করবে, সদস্য হতে চাইলে কমপক্ষে তার বয়স হওয়া প্রয়োজন 30 বছর। ঠিক আছে। আচ্ছা, এরপরে আরো একটা জিনিস দেখো, কেউ যদি রাজ্যসভার সভাপতি হতে চায় তার বয়স কত লাগবে বলো তো দেখি। রাজ্যসভার সভাপতি হতে গেলে বয়স লাগবে 35, কারণ রাজ্যসভার সভাপতি যিনি হন তিনি হচ্ছেন উপরাষ্ট্রপতি। উপরাষ্ট্রপতি রাজ্যসভার সভাপতি হবেন, আর রাজ্যসভার সভাপতি উপরাষ্ট্রপতি হতে গেলে মাত্র 35 বছর কমপক্ষে ন্যূনতম বয়সের প্রয়োজন হয়। এটা তো গেল রাজ্যসভা। যদি লোকসভার ক্ষেত্রে বলা হয়, লোকসভার সদস্য হতে গেলে কমপক্ষে কত বয়স লাগে? লোকসভার সদস্যর ন্যূনতম বয়স কত লাগে? লোকসভার সদস্য হতে গেলে ন্যূনতম বয়স লাগে 25 বছর। ওকে, আচ্ছা, এবারে লোকসভার সভাপতি হতে মানে স্পিকার হতে কত বছর বয়স লাগে? সেটাও কিন্তু 25 বছর হবে, কারণ লোকসভার স্পিকার লোকসভার সদস্যদের মধ্য থেকে নির্বাচিত হয়, কিন্তু রাজ্যসভার ক্ষেত্রে রাজ্যসভার সদস্যদের বাইরে থেকে একজন ব্যক্তিকে সভাপতি হিসাবে নিযুক্ত করা হয় রাজ্যসভার। E20 ফুয়েল বলতে কি বোঝায়? সম্প্রতি তোমরা এটা নিউজে শুনেছো, E20 ফুয়েল। সম্প্রতি আমাদের ভারতে কিন্তু E20 ফুয়েলটাকে চালু, মানে E20 ফুয়েলটা আমাদের ভারতে চালু করা হতে চলেছে, বা E20 ফুয়েলটা আমাদের ভারতে কিন্তু সমগ্র স্থানে এটা চালু হতে চলেছে। তো E20 ফুয়েল বলতে আসলে কি বোঝায়? 20% পেট্রোল এবং 80% ইথানল, 20% ইথানল এবং 80% পেট্রোল, 20% মানে 20% ডিজেল এবং 80% পেট্রোল, আর 20% পেট্রোল এবং 80% ডিজেল। আসলে দেখো সঠিক উত্তর কি হবে? ইথানল। ইথানল হচ্ছে E20 ফুয়েলে থাকে। ইথানল হচ্ছে, এটাকে আমরা ইথাইল অ্যালকোহল বলে থাকি। ইথাইল অ্যালকোহল, এটা 20% থাকে এবং 80% পেট্রোল থাকে, এটাকেই E20 ফুয়েল বলা হয়। অনেকটা এটা কিন্তু দূষণ কম করে থাকে এই ফুয়েলটা, এবং অনেকটা কিন্তু তোমার হচ্ছে বায়ো
ফুয়েলের দিকে কিন্তু এটা ইশারা করে, অনেকটা কিন্তু বায়োফুয়েল টাইপের, ঠিক আছে। ই20টা হচ্ছে অ্যাকচুয়ালি বায়োফুয়েল। এই বায়োফুয়েলটাকে তোমার হচ্ছে পেট্রোলের সাথে মেশানো হয় যাতে দূষণ কম হয়, বুঝেছো? আচ্ছা, এরপরে দেখো নেক্সট আমাদের একটা হোমওয়ার্ক দেওয়া থাকবে। অরুণাচল প্রদেশের রাজধানী কোনটি? কমেন্ট করে সকলে জানাবে অবশ্যই, এটা তোমাদের বাড়ির কাজ দেওয়া রইল। অরুণাচল প্রদেশ রাজ্য ভারতের একটি রাজ্য, একদমই ভারতের পূর্বতম রাজ্য, সেখানকার রাজধানীর নাম কি? এছাড়া তোমরা অবশ্যই সমগ্র নর্থ ইস্টের যে স্টেটগুলো আছে সবকটার রাজধানী জানলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবে। নেক্সট আমাদের প্রশ্ন 21। 2025 সালের 18তম ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স, যেটাকে IOAA বলা হচ্ছে, এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটা হচ্ছে ইন্টারন্যাশনাল অলিম্পিয়াড অন অ্যাস্ট্রোনমি অ্যান্ড অ্যাস্ট্রোফিজিক্স। তো এটা সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হয়েছে? এটাও একটা কারেন্ট অ্যাফেয়ার্স আমাদের, বলো। সম্প্রতি এটা মুম্বাইতে অনুষ্ঠিত হয়েছে। অপশন সি ইজ রাইট অ্যান্সার। কোন সালে প্রথম নোবেল পুরস্কার প্রদান করা হয়? কোন সালে প্রথম নোবেল পুরস্কার দেওয়া হয়? নোবেল পুরস্কারটা প্রথম দেওয়া হয় 1901 সালে। প্রথমে দেখো 5টি ক্ষেত্রে নোবেল দেওয়া হতো, 5টি ক্ষেত্রে প্রথমে নোবেল দেওয়া হয়। আচ্ছা, যে 5টি ক্ষেত্রে প্রথমে নোবেল দেওয়া হতো সেই ক্ষেত্রগুলো কি কি? একটা হচ্ছে পদার্থবিদ্যা, রসায়ন বিদ্যা, চিকিৎসাবিদ্যা এবং সাহিত্য ও শান্তি ক্ষেত্রে অ্যাকচুয়ালি এই নোবেলটা প্রথমে দেয়া হতো। ওকে, 1901 সালে। কিন্তু বর্তমানে কতগুলি ক্ষেত্রে নোবেল দেওয়া হয় আমরা জানি। বর্তমানে 6টি ক্ষেত্রে নোবেল দেওয়া হয়, 6টি ক্ষেত্রে নোবেল দেওয়া হয়। তাহলে এই 6 নম্বর ক্ষেত্র কোনটি? 6 নম্বর ক্ষেত্রটা হচ্ছে অর্থনীতি। অর্থনীতি আমরা দেখলাম না একটু আগে যে অর্থনীতিতে প্রথম ভারতীয় হিসাবে নোবেল পেয়েছিলেন 1998 অমর্ত্য সেন। সেই অর্থনীতি বিভাগে নোবেলটা অ্যাকচুয়ালি চালু হয়েছিল 1969 সালে অর্থনীতিতে প্রথম নোবেলটা দেয়া হয়। খুবই ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো আমাদের প্রশ্নে পরীক্ষায় আসে। আর এই নোবেল প্রাইজটা অ্যাকচুয়ালি আলফ্রেড নোবেলের নামে নামাঙ্কিত। কে আলফ্রেড নোবেল? যিনি ডিনামাইট আবিষ্কার করেছিলেন, বুঝেছো? দ্য কোম্পানি অফ উইমেন বইটি কার লেখা? বিখ্যাত একটি বই, দ্য কোম্পানি অফ উইমেন শীর্ষক বইটি কে লিখেছিলেন? দ্য কোম্পানি অফ উইমেন শীর্ষক বইটি লেখেন খুশবন্ত সিং। আচ্ছা, খুশবন্ত সিং এর অনেক বই আছে, আমি তার ভিতরে দুটো বই একটু তোমাদের মনে রাখতে বলবো। একটা হচ্ছে ইন্দিরা গান্ধী রিটার্নস, ইন্দিরা গান্ধী রিটার্নস একটা বই, তার লেখা বই। আর তার লেখা যদি আরো বিখ্যাত বইয়ের কথা বলা হয়, অবভিয়াসলি ট্রেন টু পাকিস্তান, ট্রেন টু পাকিস্তান তার লেখা একটা বইয়ের নাম। দুটো একটু মনে রাখবে, এই দুটো বই খুব ইম্পর্টেন্ট। ট্রেন টু পাকিস্তান কে লেখেন এবং ইন্দিরা গান্ধী রিটার্নস কে লেখেন? খুশবন্ত সিং লেখেন। বিদেশে ভারতের রাষ্ট্রদূতেরা কার দ্বারা নিযুক্ত হন? যারা ভারতের অ্যাম্বাসেডর বা রাষ্ট্রদূত হয়ে বিদেশে নিযুক্ত হন বিভিন্ন দেশে, তারা কাদের দ্বারা নিযুক্ত হয়? রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী নাকি অ্যাটর্নি জেনারেল? বিদেশে ভারতের রাষ্ট্রদূতেরা অ্যাকচুয়ালি রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হয়ে থাকেন, ভারতের রাষ্ট্রপতি। মোনালিসা চিত্রটি অঙ্কন করেন কে? বিখ্যাত চিত্র মোনালিসা চিত্র
কে অঙ্কন করেছিলেন? অবশ্যই ইটালীয় পেইন্টার লিওনার্দো দা ভিঞ্চি অঙ্কন করেন। কিন্তু এই মোনালিসা চিত্রটি বর্তমানে আছে কোথায় জানো? এটা কিন্তু আছে বর্তমানে। মোনালিসা চিত্রটি মোনালিসা চিত্রটি বর্তমানে কোথায় আছে? এটা বর্তমানে লুভর মিউজিয়ামে আছে। লুভর জাদুঘরে সজ্জিত আছে। আমাদের লাস্ট প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট একটি প্রশ্ন। এটা থেকে আমাদের কিন্তু অলরেডি একবার প্রশ্ন এসেছিল যে এই মোনালিসা চিত্রটি কোথায় আছে? সজ্জিত আছে এটা কোথায়? লুভর মিউজিয়ামে। এখন লুভর মিউজিয়ামটা আবার কোথায়? লুভর মিউজিয়ামটা হচ্ছে প্যারিসে অবস্থিত। প্যারিসে অবস্থিত হচ্ছে লুভর মিউজিয়াম। প্যারিসটা কোথায়? ফ্রান্সের রাজধানী। তো ফ্রান্সের রাজধানী প্যারিসে আমরা পাবো লুভর মিউজিয়াম। এবারে দেখো লুভর মিউজিয়াম থেকে আরো একটা ইন্টারেস্টিং জিনিস বলি। লুভর মিউজিয়ামটা হচ্ছে বিশ্বের বৃহত্তম জাদুঘর। বিশ্বের যত মিউজিয়াম আছে তার ভিতরে বৃহত্তম মিউজিয়াম বা জাদুঘরের নাম কি? লুভর মিউজিয়াম। অলরাইট, এই হচ্ছে আজকের আমাদের ক্লাস। কেমন লাগলো কমেন্ট করে জানাবে। খুব দুর্দান্ত, আশা করবো কিছু প্রশ্ন উত্তর নিয়ে তোমাদের সাথে আলোচনা করলাম। ক্লাসটি ভালো লাগলে অবশ্যই সকলে ক্লাসটিতে একটা করে লাইক করতে ভুলবে না। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে আরও একটি ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তরের পর্ব নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অবশ্যই TWS একাডেমির সমস্ত ক্লাস লাইভ দেখতে থাকো। টাটা, বাই।